বামেদের আংশিক প্রার্থী তালিকা 25 প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। 25 জনের মধ্যে 9 জন প্রার্থী শরিক দলের। বসিরহাট পুরুলিয়ায় প্রার্থী দেবে বামেরা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আপাতত যে 25 জন বাম প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়ের সঙ্গে। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই তুমি যেটা বলছিলে যে একতরফাভাবে কংগ্রেসকে দূরে রেখে প্রার্থী তালিকা যদি ঘোষণা হয় তাহলে জটিলতা বাড়বে, কিন্তু সে কথা তো মাথায় রয়েছে বাম নেতৃত্বের। সেক্ষেত্রে কি কংগ্রেসের সঙ্গে কথা বলেই 25 জন বাম প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে, নাকি কোনো রকম যোগাযোগ করা হয়নি? দেখো, আজকে যখন বামফ্রন্টের বৈঠক শুরু হয় তার আগে সোমেন মিত্রকে ফোন করেন বিমান বসু এবং তিনি জানান যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে এবং তার উত্তরে যেটা দুই নেতার মধ্যে কথোপকথন হয় যে প্রার্থী তালিকা ঘোষণা করা মানেই কিন্তু সবকিছু এখানে শেষ হয়ে যাওয়া নয়। তারা আশাবাদী এবং ফের দুপক্ষ আলোচনা করবে। বাকি যে আসনগুলো কংগ্রেসকে ছাড়া হচ্ছে সেইগুলো নিয়েও আলোচনা হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসনটি সিপিআইএম এর লিবারেশনের জন্য ছাড়ার কথা ভাবা হচ্ছিল, কৃষ্ণনগরের আসনটি, সেই আসনটি সিপিআইএম এর লিবারেশনকে ছাড়া হচ্ছে না এবং কথা মতন দার্জিলিং আসনটি কিন্তু কোনো নির্দল প্রার্থীকেই ছাড়া হবে। তবে যে বিষয়টা পুরোটা দাঁড়ালো তাতে সিপিএম মোট লড়বে 18টি আসনে, কংগ্রেস এর জন্য ছাড়া হয়েছে মোট 14টি আসন, শরিকরা অর্থাৎ সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক 3টি করে আসনে লড়বে এবং একটি ছাড়া হবে নির্দলকে। আরো একবার হিসেবটা জানতে চাইবো একটু দর্শকদেরকে স্পষ্ট করার জন্য। 18টি সিপিএম লড়বে, 18টি আসনে প্রার্থী দেবে সিপিএম, 9টি আসনে প্রার্থী দেবে শরিকরা। এর মধ্যে সিপিআই 3, আরএসপি 3 এবং ফরওয়ার্ড ব্লক 3, একটি আসন নির্দল এবং 14টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য। ধন্যবাদ উজ্জ্বল। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 18টি আসনে লড়বে সিপিএম, 9টি আসনে শরিক দলগুলি অর্থাৎ আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং নির্দল, শরিক দলগুলির মধ্যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, নির্দল একটি আসনে লড়বে এবং 14টি আসন ছেড়ে দেওয়া হবে কংগ্রেসকে, এমনই আপাতত কথা। স্পর্শকাতর বুথের সংখ্যা চূড়ান্ত হলো না। স্পর্শকাতর 22,000 বুথের হিসেব নির্বাচন কমিশনকে রিপোর্ট প্রশাসনের, রিপোর্ট খতিয়ে দেখতে রাজ্যকে পরামর্শ। আগামীকাল চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ। শনিবার আসছেন উপমুখ্য নির্বাচন কমিশনার। সুদীপ জৈনের বৈঠক জেলা প্রশাসনের সঙ্গে। তার আগে রাজ্যকে চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ। স্পর্শকাতর বুথের চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক। ডিএম, এসপিদের সঙ্গে বৈঠক হয় কমিশনের। স্পর্শকাতর এলাকা নিয়ে কথা হয় বৈঠকে। এদিকে আজ পর্যালোচনা বৈঠকে নির্বাচন কমিশন বসে। জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে কথাবার্তা হয়। ডিএমএসপিদের সঙ্গে কথা হবে সিইওর এবং স্পর্শকাতর এলাকা নিয়ে কথা বলবেন সিইও। তবে আগামীকাল আসছেন সুনীল জৈন বসবেন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে। স্পর্শকাতর যে বুথ, সেই স্পর্শকাতর বুথগুলি নির্দিষ্টভাবে সংখ্যা জানাতে হবে। রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কবে নির্দিষ্ট তালিকা প্রকাশ করে রাজ্য, সেদিকেই এখন সকলেই। সঞ্জয় বসু ডেপুটি সিইও, তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন। আজকের সভায় আমাদের অ্যাডিশনাল সিইও এবং ডেপুটি সিইওরা সকলে ছিলেন এবং সমস্ত জেলায় প্রিপেয়ারনেস ঠিকই আছে, কোথাও কোনো ত্রুটি নেই, এখনও দেখা যায়নি। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কনসার্ন ছিল যেটা পোলিং পার্সনের অর্থাৎ ভোটকর্মী, যারা ভোটকর্মী পর্যাপ্ত আছে, কোনো ঘাটতি নেই এবং 11টা জেলার ইভিএম ফার্স্ট রাউন্ড র্যান্ডামাইজেশন অলরেডি হয়ে গেল। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব
কঠিন প্রসেসের মধ্যে দিয়ে কাজটা হয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আগামীকাল, আমি আগেও বলেছি, আগামীকাল মিস্টার সুদীপ জৈন, ডেপুটি ইলেকশন কমিশনার, উনি আসছেন এখানে। সকল রাজনৈতিক দলের সঙ্গে উনি বৈঠক করবেন এবং তারপর জেলা শাসক, এসপি, সিপি তাদের সাথে বৈঠক করবেন। এবং যদিও নর্থ বেঙ্গলের জেলাগুলির সঙ্গে যাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে ইলেকশন আছে তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মোডে মিটিংটা হবে এবং ইলেকশনের প্রস্তুতি পর্বে প্রিপেয়ারনেস নিয়ে উনি সেটা মনিটরিং করবেন এবং কোঅর্ডিনেট করবেন। এবং আরেকটি বিষয় আছে, ইলেকশন কমিশন জানিয়েছেন যে লোকসভা এবং অ্যাসেম্বলি যে ইলেকশন, লোকসভা বিধানসভা, যে বিধানসভাগুলোর ইলেকশন হচ্ছে তাদের মিডিয়া মনিটরিংয়ের দায়িত্বটা দেওয়া হয়েছে ইএমএমসি, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টার, ইলেকট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টার আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। ওনারা P-1 ডে, অর্থাৎ ভোটের দিন এবং ভোটের আগের দিন তারা এটা মনিটর করবেন। 2 ঘন্টা অন্তর মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মনিটর করবেন, মনিটর করে 2 ঘন্টা অন্তর রিপোর্ট দেবেন ইসিআইকে এবং সিইওকে। এবং এইখানে আমাদের মিডিয়া মনিটরিং এবং রেসপন্স টিমের মাধ্যমে আমরা সেগুলো ওপরে অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা সঙ্গে সঙ্গে তাদের কাছে জানাবো, ইসিআইয়ের কাছে দেব, যে ওনাদের অবজারভেশন যেটা পাঠাবেন। এছাড়া প্রতিদিন যেমন বলি, সি ভিজিল অ্যাপের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত টোটাল কমপ্লেন পেয়েছি 510টা এবং ইসিআইএ এনজিএস পোর্টালে, ইসিআই এনজিএস পোর্টালের মাধ্যমে পেয়েছি 184টা এবং ইসিআই সিটিজেন এনজিএস পোর্টালে পেয়েছি 232টা। অর্থাৎ সবই কমপ্লেন, বিভিন্নভাবে আসা, এবং এই কমপ্লেনগুলো যথাযথ এনকোয়ারি হচ্ছে। এবং তার মধ্যে একটু বলেও দিই, 510টা সিভিজিলে যে কমপ্লেন পেয়েছিলাম মূলত ডিফেসমেন্ট সংক্রান্ত, এবং তার মধ্যে 248টাই দেখা গেছে সঠিক কমপ্লেন এবং সেই কমপ্লেনগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো 248 এগুলো ডিফেসমেন্ট সংক্রান্ত। এটা থেকে আমরা বুঝতে পারছি প্রতিদিন কমপ্লেন বাড়ছে, অর্থাৎ সিভিজিলে মানুষের যেটা কমিশন চাইছে, মানুষের খবর দেওয়া বা কমপ্লেন করবার প্রবণতাটা বাড়ছে। উই আর হ্যাপি টু নোট ইট। এবং এছাড়া এনজিএস পোর্টাল আছে, যারা ওয়েবের মাধ্যমে করেন, সেই এনজিএস পোর্টালে ইসিআই এর থেকে আমরা কমপ্লেন পেয়েছি, মানে ইসিআই হয়ে আমরা কমপ্লেন পেয়েছি 184, তার মধ্যে অলরেডি 146 রিজলভ হয়ে গেছে। মানে দ্রুততার সঙ্গে এই কমপ্লেন রিড্রেসাল সিস্টেমটা আমাদের কাজ করছে। এবং এনজিএস সিটিজেন পোর্টাল থেকে, মানে অর্থাৎ ওয়েবে এরা সিটিজেন ডাইরেক্টলি যে কমপ্লেনগুলো করেছে এটা আমাদের কাছে এসছে, এরকম সংখ্যা হচ্ছে 232, যার মধ্যে 199 অলরেডি রিজলভ হয়ে গেছে। তো এতে বোঝা যাচ্ছে যেটা আমরা দেখছি, আমাদের কমপ্লেন রিড্রেসাল সিস্টেমও খুব ভালো কাজ করছে জেলাগুলোতে। সঙ্গে সঙ্গে কমপ্লেনও পাচ্ছি, যত বেশি কমপ্লেন পাচ্ছি তত আমরা বুঝতে পারবো যে মানুষ তত গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছেন এবং আমাদের কাজের সুবিধা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাহিনী আমাদের অলরেডি আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মিদনাপুর এবং উত্তর 24 পরগনা, এখানে আমাদের কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছেন। দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। দিস ইজ অল অ্যাবাউট।
হ্যাঁ, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর, উত্তর 24 পরগনা। লোকসভা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই এ রাজ্যে রাজনীতি উত্তপ্ত এবং তার মধ্যে আবার বিতর্কিত মন্তব্যের বিষয়টি অব্যাহত রাখলেন অনুব্রত মণ্ডল। দলের কর্মী সম্মেলনে নারুনে তিনি বললেন, গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও, কর্মীদেরকে বললেন গ্রামে সিপিএম কর্মীদের বোঝাও, বুঝিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করো, তা না হলে চোখ বুজিয়ে দাও। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই বক্তব্য বেশ কয়েক ঘন্টা আগে তিনি রেখেছেন, তারপরে রাজনৈতিক আবহাওয়াটা কিরকম এখন? দেখো আজ নানুলে যে কর্মী সম্মেলন হয়ে গেল, তার অনুব্রত মণ্ডল ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছিলেন বিরোধীদেরকে, অর্থাৎ সিপিএম কে। আমরা সিপিএম এর সঙ্গে কোনোভাবে কথা না বলতে পারলেও বিজেপির যিনি বীরভূমের সহসভাপতি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি সম্পূর্ণভাবে জানিয়েছেন যে এটি একটি খুবই বাজে কথা বলেছেন এবং সেইভাবে তারা এটি নির্বাচন কমিশনকে জানাবেন এবং তারা যেন আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়। এবং বীরভূমের যে সবকটি বুথ রয়েছে সেই বুথগুলিকে এই বক্তব্যের পরও যেন স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়। তাহলে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য বা কর্মীদেরকে যেভাবে উনি বলেন, তাতে কোনোভাবে সুষ্ঠুভাবে ভোট করা যাবে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আসলে অনুব্রত মণ্ডলের এই কথায় যে উত্তাপ বাড়বে তা ইতিমধ্যেই স্পষ্ট। অনুব্রত মণ্ডল জিজ্ঞেস করেছিলেন একজন কর্মীকে সিপিএম কোথায় কোথায় রয়েছে, তার উত্তরে যা বলেছিলেন ওই কর্মী, তার উত্তরে অনুব্রত মণ্ডল বললেন চোখ বুজিয়ে দাও। এখনো লোক আছে সংখ্যালঘু একচেটিয়া সিপিএম নেই, সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? পাটনিল আর পাটনিল, স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। আমরা কোনো জানি না, ব্যবস্থা করতে পারছি না। চেষ্টা করতে দেখছি, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বুঝা এখনকার লোক সব বুঝে যাবে। একচেটিয়া ভোট হবে না, এখনো লোক আছে সংখ্যালঘু একচেটিয়া হবে। সিপিএম নেই, সিপিএম আছে নাকি? কতটা? কোন পাড়াতে? সামান্য 20% আছে। কোন পাড়াতে? পাটনিল আর স্বাধীনগর আর কালীপুর আর 3 জায়গা। আমরা কোনো জানি না, ব্যবস্থা করতে পারছি না। চেষ্টা করতে দেখছি, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, গিয়ে কথা বলে, চোখ বুঝিয়ে দিয়ে অনেক রক্ত হয়। করছি না কেন? বুঝা এখনকার লোক সব বুঝে যাবে। সদ্য রাজনীতিতে পা দিয়েছেন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। তৃণমূলের টিকিটে ভোটও লড়ছেন দুই টলি তারকা। প্রথমজন বসিরহাট আর দ্বিতীয়জন যাদবপুরের প্রার্থী, আর তাতেই বুঝি বেজায় চটেছেন নেতৃজনদের একাংশ। দুই নায়িকার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে ট্রলিং। মাঝে মধ্যে তার শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। এমন ঘটনা অনভিপ্রেত বলেই মত বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। নুসরাত মিমিকে নিয়ে ট্রলিং এর কড়া সমালোচনা করেন তিনি, বলেন রাজনীতিতে সেলিব্রিটিরা স্বাগত। এটা আমি সমর্থন করি না। আমি নিজেও ফেসবুক এবং টুইটারে দেখেছি বহু বন্ধুবান্ধব মজার ছলে সেগুলো আমাকেও পাঠাচ্ছেন। আমি মনে করি যে যদি একজন ডাক্তারের ছেলে ভোটে নামতে পারে, যদি একজন আপনাদের উকিলের ছেলে ভোটে নামতে পারে, সবাই গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের 18 বছরের পরে সে যদি কোয়ালিফাই করে তার ভোটে নামার অধিকার আছে। সেখানে যদি মিমি এবং নুসরাত আমার কলিগ, এদের সঙ্গে কাজ করেছি, তো তারা যদি ভোটে নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কুরুচিপূর্ণ কিছু মিম যেটাকে আমরা বলি সেটা নেটে চলছে। আমি মানুষকে রিকোয়েস্ট করব যে এটা করবেন না, এটা ঠিক না। যাদবপুরে মিমি, বসিরহাটে নুসরাত। তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী নিয়ে নেট দুনিয়া তোলপাড়। বিকৃত আক্রমণ, ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত থাকার কারণেই এভাবে আক্রমণ। ভোটে জিতলে কি করবেন
যাদবপুর বসিরহাটের মানুষের জন্য প্রস্তুতি নিচ্ছি, সবার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখুন। লড়াইয়ের হাতিয়ার কি মমতার ছবি? প্রার্থী ঘোষণা হওয়ার পর স্টুডিওতে প্রথমবার খোলামেলা মিমি নুসরাত। আজ সন্ধ্যে 7টায় নিউজ 18 বাংলায়।